22 জানুয়ারি 2024 তারিখে প্রাণ প্রতিষ্ঠা হলো অযোধ্যার রাম মন্দিরে। বহুল চর্চিত এই মন্দিরের প্রতিষ্ঠা দিবসে বহু মানুষকে রাস্তায় নেমে উৎসব পালন করতে দেখেছি, আবার ঠিক তেমনি বহু মানুষকে এর বিরোধিতাও করতে দেখেছি। দেশের মুসলিম সম্প্রদায়ের অনেকেই এখনো পর্যন্ত বাবরি মসজিদের জায়গায় রাম মন্দিরকে মেনে নিতে পারছে না। তাই এই ভিডিওতে আমরা জেনে নেব সেই বহুল চর্চিত রাম মন্দির থেকে বাবরি মসজিদ হয়ে আবার রাম মন্দির হওয়ার 500 বছরের ইতিহাস। আর কি এমন প্রমাণ ছিল যা সুপ্রিম কোর্টকে বাধ্য করেছে রাম মন্দিরের পক্ষে রায় দেওয়ার জন্য, যেটা কিনা ওই সময় কোর্টে উপস্থিত মুসলিম সম্প্রদায়ের লোকেরাও মেনে নিতে বাধ্য হয়েছিল। আর এই ভিডিওটা দেখার পর এটাও বুঝতে পারবেন যে রাম মন্দিরের বিবাদ কেন 500 বছর ধরে চলেছে, আর কিভাবে রাজনৈতিক দলগুলো এই বিবাদে নিজেদের রাজনৈতিক নৌকা পার করেছে। বন্ধুরা, এরকম ভিডিওগুলোর তথ্য তুলে আনতে অনেক পরিশ্রম করতে হয়, তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই সাবস্ক্রাইব হয়তো আপনার জন্য ফ্রি, কিন্তু এটা আমাদের জন্য অনেক মূল্যবান। সঠিকভাবে বোঝার সুবিধার্থে আমরা পুরো ইতিহাসটাকে 3টে ভাগে ভাগ করব, যার প্রথমটা মুঘল শাসন থেকে শুরু করে ভারতের স্বাধীন হওয়া অবধি। মুঘল সাম্রাজ্যের জনক সম্রাট বাবর 1528 খ্রিস্টাব্দে তার সেনাপ্রধান মীর বাকিকে আদেশ দেয় অযোধ্যার রাম মন্দিরকে ভেঙে সেখানে মসজিদ স্থাপন করার জন্য। তোড়জোড় করে তৈরি হওয়া এই মসজিদের জন্য মন্দিরের ধ্বংসাবশেষগুলোকেই ব্যবহার করা হয়, যেমন পিলার, পাথর ইত্যাদি। আর এই মসজিদের নাম রাখা হয় বাবরি মসজিদ। কিন্তু স্থানীয় লোকেরা এটা মেনে নিতে পারেনি, তাই তারা মসজিদের বাইরে রাম চবুতরা নামের একটা খোলা জায়গাতে রাম ভগবানের পূজা করত। এবার একই জায়গায় দুটো ধর্মের লোক তাদের ধর্মীয় রীতি পালন করলে ঝামেলা তো বাঁধবেই। বছরের পর বছর ধরে এই ঝামেলা চলতে থাকলো। 1800 শতকের মাঝামাঝি থেকে শেষের দিকে এই ঝামেলা ভীষণ তীব্রতা পেল। এতদিনে মোগল শাসনের অবসান হয়ে দেশে ইংরেজ শাসন শুরু হয়ে গেছে। লম্বা সময় ধরে ইংরেজরাও এই ঝামেলাকে এড়িয়ে গেলেও 1853 থেকে 1859 সাল অবধি এই ঝামেলা এতটাই তীব্রতা পেল যে বাধ্য হয়ে ইংরেজরা এই জায়গাকে দুভাগে ভাগ করে দিল এবং দুটি সম্প্রদায়ের সাথেই শান্তির চুক্তি স্বাক্ষর করা হলো, যেখানে মসজিদের মূল জায়গাটা মুসলিমদের দেওয়া হলো আর মসজিদের বাইরে রাম চবুতরা এবং সীতা রসই নামের জায়গাগুলো হিন্দুদেরকে দেওয়া হলো। কিন্তু হিন্দুদের কাছে এই চুক্তি শান্তির চুক্তির বদলে অনেকটা মেনে নেওয়ার চুক্তি হলো, তাই অনেক হিন্দু এটাকে মেনে নিতে পারলো না। সুতরাং আবার সমস্যা শুরু হলো, কারণ হিন্দুদেরকেই খোলা আকাশের নিচে তাদের ভগবানের পূজা করতে হতো। তাই এই স্থানে দুটো সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা ক্রমাগতই চলতে থাকলো। যাই হোক, ভারত স্বাধীন হওয়া অবধি পুরো ঘটনাটা ঠিক এইভাবেই চলতে লাগলো। তারপর 1949 সালে এই ঘটনায় এক নতুন মোড় এলো, যখন মসজিদের মূল অংশে একটা রাম ভগবানের মূর্তি পাওয়া গেল, যেটা নিয়ে ওই সময়কার অনেকেই দাবি করে যে কিছু দাঙ্গাবাজ হিন্দু জোরপূর্বক ওই মূর্তি মসজিদের মূল অংশে রেখে এসেছিল। যাই হোক, ঘটনাটা দাবানলের মতো ছড়িয়ে যায়, আর তার পরদিন থেকে স্থানীয় হিন্দুরা মসজিদের ভেতরে যেখানে রাম ভগবানের মূর্তি পাওয়া গেছিল সেখানেই রাম ভগবানের পূজা শুরু করে দেয়। সুতরাং আবার ঝামেলা তীব্রতা পায়। দুটো সম্প্রদায়ের মধ্যে এই ঝামেলা এতটাই তীব্রতা পেয়েছিল যে বাধ্য হয়ে তখনকার ইউপি সরকার ওই রাম ভগবানের মূর্তি যেখানে পাওয়া গেছিল সেই জায়গাটা নেট দিয়ে ঢেকে দেয় এবং পুরো জায়গাটাই সিল করে দেয়। এই সিল হওয়ার কয়েকদিন পরেই মহন্ত রামচন্দ্র দাস ফৈজাবাদ কোর্টে একটা কেস ফাইল করে এই আবেদনে যে তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে। এরপর 1959 সালে নির্মোহী আখাড়া নামের এক সাধু সংগঠন অযোধ্যার জমি তাদের পূজার জন্য দেওয়ার দাবিতে কেস ফাইল করে। এই ঘটনাকে কাউন্টার করার জন্য ওই একই বছর সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড তাদের দাবি নিয়ে কেস ফাইল করে যে ওই জায়গায় যেহেতু মসজিদ ছিল তাই জায়গাটা তাদের দিয়ে দেওয়া উচিত তাদের ধর্মীয় রীতি পালন করার জন্য। এরপর 1985 সাল অবধি কোর্ট কোনো নির্ণয় নিতে পারেনি। ঠিক এই সময় আবির্ভাব হয় আবার এক শক্তিশালী হিন্দু সংস্থার বিশ্ব হিন্দু পরিষদ। তাদেরও দাবি অযোধ্যার ওই জায়গাটা তাদের দিয়ে দেওয়া উচিত রাম মন্দির স্থাপন করার জন্য। 1986 সালে ফৈজাবাদ কোর্ট এই সমস্ত কেসগুলোকে এক জায়গায় মার্জ করে হিন্দুদের পক্ষেই রায় দিয়ে দেয়। স্বাভাবিকভাবেই মুসলিম পক্ষ এতে খুশি হয় না, তাই আবার লড়াই করার জন্য তারা বাবরি অ্যাকশন কমিটি বানায় এবং আগের রায়কে চ্যালেঞ্জ করে আবার কোর্টে কেস ফাইল করে।
যার বিপক্ষে 1989 সালে রামলাল্লা বিরাজমান নামের এক সংগঠন, এক হিন্দু সংগঠন আবার কোর্টে কেস ফাইল করে। এ পর্যন্ত কোর্টে 4টে হিন্দু সংগঠন আর 2টো মুসলিম সংগঠন জুড়ে ছিল। এমন সময় 1990 সালে এক ভয়ানক ঘটনা ঘটে যায়। বিজেপির প্রথম সারির নেতা এল.কে. আডবাণীর নেতৃত্বে এক রাম রথযাত্রা শুরু হয় গুজরাটের সোমনাথ মন্দির থেকে অযোধ্যা পর্যন্ত, যার ফলে সারা দেশ থেকে হিন্দুরা এই রাম যাত্রার সঙ্গে জুড়তে থাকে আর মুসলিমদের ওপর হিংস্রতা বাড়তে থাকে। এই ঘটনা এতটাই হিংস্র রূপ নেয় যে অযোধ্যা পৌঁছানোর আগে এই রথযাত্রাকে বন্ধ করে দিতে বাধ্য হয় আর এল.কে. আডবাণীকে গ্রেপ্তার করে জেলে ভরে দিতে হয়। বলা হয়ে থাকে যে এই সময় নাকি ইউপি সরকার 2 লক্ষ হিন্দু দাঙ্গাকারীকে জেলে ভরে দিয়েছিল। তারপর 1991 সালে আবার একবার ইউপি সরকার বাধ্য হয়ে পুরো এরিয়াটাকে সিল করে দেয়। সুতরাং ইতিহাসে দ্বিতীয়বারের জন্য রাম জন্মভূমিকে সিল করা হলো। এরপর 1992 সালের 6 ডিসেম্বর সরকারের এই রাম জন্মভূমি সিল করে দেওয়ার প্রতিবাদে হাজার হাজার হিন্দু একজুট হয়ে বাবরি মসজিদের উপর আক্রমণ করে এবং পুরো মসজিদটাকেই ভেঙে ফেলে। এরপর এই ঘটনার প্রতিবাদে দেশে এবং দেশের বাইরে ধর্মীয় দাঙ্গা ব্যাপক রূপ নেয়, যার মধ্যে গুজরাটের গোধরা কাণ্ড কুখ্যাত। এর মধ্যে আবার 2002 সালে পুরো কেসটাকেই ফাইজাবাদ কোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে স্থানান্তর করা হয়, যেখানে 3 জন জাজের একটা বেঞ্চ পুরো জায়গাটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হাতে তুলে দেয় এটা দেখার জন্য যে সত্যি কি ওখানে রাম মন্দির ছিল। কিছু সময়ের সার্ভের পর তাদের রিপোর্ট অনুযায়ী এলাহাবাদ হাইকোর্ট পুরো জায়গাটা 3 ভাগে ভাগ করে। যেখানে রামের মূর্তি পাওয়া গেছিল সেই জায়গাটা রামলাল্লা বিরাজমান নামের হিন্দু কমিটিকে দেওয়া হয়, আর সীতা রসোই, ভান্ডারা বা রামচবুত্রা নামের জায়গাগুলো নির্মোহী আখাড়াকে দেওয়া হয়, আর বাকি জায়গাটা সুন্নি ওয়াকফ বোর্ডকে দিয়ে দেওয়া হয়। কিন্তু এই রায়ে খুশি না হয়ে 3 পক্ষই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট প্রথমে এলাহাবাদের কোর্টের যে রায় তাকে স্থগিতাদেশ দিয়ে দেয়, তারপর কিছু সময়ের জন্য সব কিছু চুপচাপ। এই ঘটনার উপর আর কোনো নির্ণয় নেওয়া হয় না। এরপর 2016 সালে আবির্ভাব হয় সুব্রমণিয়ম স্বামীজি নামের এক নতুন আইনজীবীর, যিনি রাম মন্দিরের বিষয়ে সুপ্রিম কোর্টে কেস ফাইল করে। ওই একই বছর একই বিষয়ে নানা দিক থেকে সুপ্রিম কোর্টের কাছে কেস জমা হতে থাকে, যার পর বাধ্য হয়ে সুপ্রিম কোর্ট 5 জন জাজেসের একটা বেঞ্চ তৈরি করে এবং 2 পক্ষের সহমতির জন্য মোল্ডিং রিলিফ পদ্ধতি ব্যবহার করে, যে পদ্ধতিতে 2 পক্ষকেই জিজ্ঞেস করা হয় লিখিতভাবে দেওয়ার জন্য যে তারা কিভাবে খুশি হবে। তারপর কোর্টের রায় দেওয়া হবে। 2 পক্ষের দাবি নেওয়ার পর কোর্ট 40 দিন সময় নেয় এই ঐতিহাসিক ঘটনায় রায় দেওয়ার জন্য। ঠিক 40 দিন পর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আর বিভিন্ন লিখিত তথ্যের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট রাম মন্দিরের পক্ষে রায় দেয়। এবার হয়তো আপনার মনে হবে যে 500 বছর পর সুপ্রিম কোর্ট কি এমন প্রমাণ পেল যে রাম মন্দিরের পক্ষে রায় দিতে বাধ্য হয়ে গেল। মোট 533টা প্রমাণ সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে, যার মধ্যে মূল কিছু প্রমাণ আমি এই ভিডিওতে উল্লেখ করছি। মসজিদের মূল অংশের ধ্বংসাবশেষের নিচে এমন একটা পাথর পাওয়া গেছে যেখানে 1200 বছরের পুরনো লিপি পাওয়া গেছে, যেখানে লেখা আছে এই মহল এমন একজন রাজার যে 10 মুন্ডের রাক্ষসকে হত্যা করেছে। এবার এটার বলার অপেক্ষা রাখে না যে 10 মুন্ডের সেই রাক্ষসকে আর তাকে কে হত্যা করেছিল। খনন কার্যে মসজিদের এক পিলারের সাথে ঘণ্টা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। এবার এটার বলার অপেক্ষা রাখে না যে ঘণ্টা কোন ধর্মের ধর্মীয় রীতিতে ব্যবহার করা হয়। মসজিদের পিলারে কলসির চিত্র পাওয়া গেছে, যা কিনা বৈদিক যুগের বিভিন্ন মন্দিরের সাথে হুবহু মিলে যাচ্ছে, তাই এটাকেও প্রমাণ হিসাবে ধরা হচ্ছে। আবার লিপির কথা বললে শিখ ধর্মগুরু গুরু নানকের জীবনী জনম সখিতে উল্লেখ করেছেন 1500 সালে তিনি যখন অযোধ্যা ভ্রমণ করেছিলেন তখন অযোধ্যায় সরজু নদীতে স্নান করে রাম জন্মভূমি দর্শন করেছিলেন। তুলসী দোহা শতক নামের তুলসীদাসের এক বইতে কবি লিখেছেন 1528 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে কিছু বিদেশি ভারতে আসেন এবং অযোধ্যায় স্থিত রাম মন্দিরকে ভেঙে তারা সেখানে মসজিদ স্থাপন করেন এবং ওই সময় বহু হিন্দু নাগরিককে তারা হত্যাও করে।
এছাড়াও বিদেশি পর্যটকদের মধ্যে ব্রিটিশ পর্যটক উইলিয়াম ফিঞ্চের লেখা বই দ্য আর্লি ট্রাভেল অফ ইন্ডিয়াতে উনি উল্লেখ করেছেন 1608 সালে উনি যখন অযোধ্যায় গেছিলেন তখন রামকোট নামের এক জায়গাতে গেছিলেন যেখানে রামচন্দ্রের রাজমহলের কিছু অবশিষ্টও ছিল, যেখানে হিন্দু ব্রাহ্মণরা তখনও পূজা আর্চা করত। এরপর ব্রিটিশ রাজের সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম ডিরেক্টর লিখে রেখেছেন যে অযোধ্যার বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির ছিল, যেটা ভেঙে তার পিলারগুলোকে ব্যবহার করেই মসজিদ নির্মাণ করা হয়েছে। এমন আরও অনেক অনেক মোট 533টা প্রমাণ যার সমস্ত এই ভিডিওতে উল্লেখ করা সম্ভব নয়। আর এই সমস্ত প্রমাণের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট হিন্দুদের পক্ষে মানে রাম মন্দিরের পক্ষে রায় দেয় এবং মুসলিমদের জন্য 5 একর জমি এর পাশেই বরাদ্দ করা হয়। তারপর বাকিটা আপনাদের সামনে। যাই হোক বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকমই তথ্যপূর্ণ ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে। আজকের জন্য ধন্যবাদ।